আমার কেন জানি মনে হয় একটু বেশিই চিন্তা আবরারকে নিয়ে তোর। কই ভাবি? কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। বাবা, আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোদের জন্য কিছু লিখে দিতে পারলাম না। সরি। ওই লোকটাকে তুমি সরি বলো, আমাকে না। খালু, আমাদের আবরার টাকাটা জলে ফেলেনি। কর্পোরেট ওয়ার্ল্ডে অলরেডি আলোচনা হচ্ছে, তারাও এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করবে। আর এটা আমাদের কোম্পানির জন্য একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করেছে। খালু, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোম্পানির কিছু এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে তারা আলাদাভাবে নিজেরা কোম্পানি খুলছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই তো। রিজিকের মালিক আল্লাহ। ওরা ওদের রিজিক নিয়ে এসেছে, আমরা আমাদের রিজিক নিয়ে এসেছি। মালিক হিসাবে আমি দেখব ওরা যাতে সবকিছু ঠিকঠাক মতো করে, কোম্পানিতে কোনো উল্টাপাল্টা কাজ না করে। ওরা যদি চলে যেতে চায় আমি সাধুবাদ জানাবো, আর ওরা যদি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চায় আমি আল্লাহর কাছে দোয়া করে ওদের সফলতা কামনা করব। ব্যাপারটা হয়েছে কি, এখানে অধীনস্থ কেউ যদি সামনে এগিয়ে যেতে চায় আমরা ব্যাপারটাকে ভালো মতো দেখি না। আসলে যার যার তকদির সে নিয়ে এসেছে। ওদের তকদিরে যদি লেখা থাকে যে ওরা আমাদের থেকে এগিয়ে যাবে, যাবেই। বুঝতে পারছো? জি খালু। খালু, আর একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। কি ব্যাপার? খালু, আমাদের আবরার যে আমাদের কোম্পানির হয়ে ওর ইউনিভার্সিটির একটা শোতে স্পন্সর করেছিল, সেই শোটা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও ক্লিপগুলো তো অলরেডি ভাইরাল হয়েছে। খালু, যেটা হয়েছে, আমাদের কোম্পানির নাম ব্যানারে থাকাতে আমাদের কোম্পানির নামটাও এই ভিডিওগুলোর সাথে প্রচার হচ্ছে। খালু, আমাদের আবরার টাকাটা জলে ফেলেনি। কর্পোরেট ওয়ার্ল্ডে অলরেডি আলোচনা হচ্ছে, তারাও এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করবে। আর এটা আমাদের কোম্পানির জন্য একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করেছে। আলহামদুলিল্লাহ। আসলে আবরার যাই করে দিন শেষে সেটা কিন্তু সুফল বয়েই আনে। আমি আসলে মাঝে মাঝে আবরারকে বুঝতে পারি না। জেনারেশন গ্যাপ বলতে পারো, আবার এটাকে কমিউনিকেশন গ্যাপও বলা যায়। আচ্ছা তুর্য, তোমার খালা আমাকে বলেছে যে আবরার তোমাকে সরি বলেছে। তুমি ব্যাপারটার মনে রেখো না। খালু, আপনি এভাবে বলছেন কেন? সরি বলতে হবে কেন? ও আমার ভাই, আমি ওর কাজিন। খালু, আপনারা আমাদের জন্য যা করেছেন এই অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। আমি আদব কায়দার ব্যাপারে খুবই সিরিয়াস। আমি চাই আবরার একদিন আমার মতো হবে। ইনশাল্লাহ খালু, আবার অবশ্যই আপনার মতো হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাসার জন্য খাবার রেডি করেছি, যাওয়ার সময় নিয়ে যাবে কিন্তু। খালামুনি, এসবের কি দরকার ছিল? কোনো দরকার ছিল না খালামুনি। কি যে বলে, অনেকদিন তোমাদের বাসায় যাওয়া হয় না, আমার বোনটাকেও দেখা হয় না, আমাদের লিমির সাথেও দেখা হয় না, তাই ভাবলাম একটু খাবারের আয়োজন করি, এই আর কি। ঠিক আছে খালামুনি। আমি আর তোমার খালু কিন্তু খুব শীঘ্রই তোমাদের বাসায় যাব, তোমরাও আসবে কিন্তু। অবশ্যই খালামুনি। ঠিক আছে, তোমার আব্বাকে আমার সালাম দিও। জি খালামুনি। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মানে আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বড় আব্বুদের বাড়ি থেকে আসলেন? হ্যাঁ, একটু অফিসের কাজ ছিল। ও, আকরাম স্যার কি বাসায়? এতক্ষণে তো চলে আসার কথা। আমি আসলে কেবল অফিস থেকে বাসায় যাচ্ছি তো বলতে পারছি না। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আপনি প্রায়ই বলতেন আমাদের ব্যাচের একটা মেয়েকে আপনি খুব পছন্দ করেন, কিন্তু এতবার নাম জিজ্ঞেস করলাম আপনি একবারও নাম বললেন না। নাম বললে আমরা জুনিয়ররা আপনার জন্য ব্যবস্থা করে দিতাম। এই এত বছর আগের কথা তোমার এখনো মনে আছে? মনে থাকবে না? কি বলেন ভাইয়া, চলেন না আমার বাসায়, চলেন এক কাপ চা খেয়ে আসেন। না না, আজকে না, অন্য একদিন। এই দেখো, এই যে খালামুনি এতগুলো খাবার দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে দ্রুত বাসায় যেতে হবে। আজকে না, কেমন? ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্যাচের ওই মেয়েটার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, এর জন্যই আপনি বিয়ে করছেন না? আরে না, মানে তেমন কিছু না। এই ধরো আমার একটা প্রমোশন হোক, আরেকটু স্টেবল হই, সবকিছু গুছিয়ে নিই, এরপর বিয়ে শাদী করবো। ভাইয়া, আপনি কিন্তু বিয়ে করলে আমাকে দাওয়াত দিবেন, আর আমি কিন্তু আপনার বিয়ে খাবো। এই মানে আমার বিয়ে খাওয়া নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? ও মা, ইন্টারেস্ট হবে না? হাজার হলেও আপনি আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই, আর এইদিকে আবার আবরারের খালাতো ভাই, সেই সুবাদে তো আপনি আমার আত্মীয় হন, তাই না? ও বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমার বিয়ের সময় তোমাকে আমি দাওয়াত দিব। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি আবরারের রেশারেশি সম্পর্ক? আরে রেশারেশি হবে কেন? মানে ওর সাথে আমার সম্পর্কটা অনেকটা টম এন্ড জেরির মতো, বুঝতে পেরেছ? ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি বিয়ে করছো কবে? বাবা মা, ভাইয়া ভাবি যেদিন ঠিক করবেন সেদিন, ওনারাই ভালো জানেন। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, তুমি তো অফিস থেকে আসলে তোমাকে আর দেরি না করাই, কেমন? ঠিক আছে ভাইয়া, তাহলে আসি। আর হ্যাঁ, জলদি বিয়েটা সেরে ফেলেন, ওই এক মেয়ের জন্য দেবদাস হয়ে থাকবেন না। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজও তোমাকে বলা হলো না যে আমার ক্যাম্পাস জীবনের পছন্দের সেই মেয়েটাই তুমি। আকার ইঙ্গিতে তো কত করেই বুঝালাম, কিন্তু বুঝলে না। খুব বলতে ইচ্ছে করছিল যে বিয়ে করছি না, কারণ আমার হৃদয়ে এখনো তুমি। একদিন রাতের বেলা বায়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শুয়ে আছে। তখন ছিল শীতকাল। মা বায়াজিদকে বললেন, বাবা, দরজার একটা কপাট বন্ধ করে দাও। বায়াজিদ মাকে জিজ্ঞাসা করতে ভুলে গেল, ডান কপাটটা বন্ধ করবে নাকি বাম কপাটটা বন্ধ করবে। ততক্ষণে মা ঘুমিয়ে গেছে। মাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করলে যদি মায়ের কষ্ট হয়, তাই বায়াজিদ কি করলেন জানো? বায়াজিদ একবার ডান কপাটটা কিছুক্ষণ বন্ধ করে রাখেন, আর বাম কপাটটা খুলে রাখেন, আবার বাম কপাটটা বন্ধ করে রাখেন, আর ডান কপাটটা খুলে রাখেন। এভাবে সারা রাত এই কাজ করতে থাকলো। তখন বায়াজিদের মা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখেন বায়াজিদ এরকম করছে। বায়াজিদকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম করছো কেন? তখন বায়াজিদ তাকে সব খুলে বলল। মা বায়াজিদের কথা শুনে খুশিতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করলেন যে এমন ছেলে আমাকে দিয়েছেন, তার জন্য আমার জীবন ধন্য হয়েছে। আরেকদিন রাতে বায়াজিদ পড়াশোনা করছিল। বায়াজিদকে তার মা বললেন, বায়াজিদ, এক গ্লাস পানি আনো,
আমার খুব তৃষ্ণা পেয়েছে। বায়াজিৎ পানি আনতে গিয়ে দেখে মশকে পানি নেই। দাদু, হুম? মশকটা কি? মশক হচ্ছে ওই যে পানি রাখার জগ, মানে কলসি, চেনো তুমি? হ্যাঁ, কলসি চিনি, কলসির মতো। হ্যাঁ, কলসির মতো, মানে পানি রাখার একটা পাত্র। তো বায়াজিৎ মশক নিয়ে পাশের কূপ থেকে পানি ভরে আনবে। ততক্ষণে মা তো ঘুমিয়ে গেছে। এখন মাকে ঘুম থেকে জাগালে যদি কষ্ট হয়, তাই বায়াজিৎ গ্লাস হাতে করে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন। ঘুমাইনি? না, তখনও তো শীতকাল ছিল। ঠান্ডায় বায়াজিতের হাত জমে যাচ্ছিল। মা ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখেন বায়াজিৎ তার শিয়রে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বায়াজিৎ, তুমি আমার শিয়রে পানি হাতে দাঁড়িয়ে আছো কেন? বায়াজিৎ বললেন, মা, ঘুম ভেঙে যদি তুমি আর পানির তৃষ্ণা পান, সেই জন্য তোমার শিয়রে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে মার মন খুশিতে ভরে উঠল। তিনি তাহাজ্জুদের নামাজের পরে 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। হে রাব্বুল আলামিন, আমার বায়াজিৎকে তুমি সুলতানুল আরেফিন হিসাবে তোমার বন্ধুর দপ্তরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করো। দাদু ভাই, এই কাহিনী দুটা শুনে তোমার কি মনে হলো? মায়ের শুধু সেবা করতে হয়, কেটা বুঝলাম। শুধু সেটা না দাদু ভাই, জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে মায়ের কথা শুনতে হবে আর মায়ের অনেক সেবা করতে হবে। দেখো, মায়ের দোয়ায় বায়াজিৎ বোস্তামি আমাদের মাঝে অমর হয়ে আছে। মা আর সন্তানের ভালোবাসার কোনো কথা শোনাতে হলেই আমাদের বায়াজিৎকে স্মরণ করতে হয়। দাদু ভাই, তুমি জীবনে অনেক উন্নতি করতে চাও না? জি দাদু, আমি অনেক উন্নতি করতে চাই। তাহলে মায়ের কথা সব সময় শুনতে হবে। জি দাদু, আমি সবসময় মায়ের কথা শুনবো। গুড। আবার বাবা, আই এম প্রাউড অফ ইউ মাই সন। কেন? তোমার ইভেন্ট অনেক সাকসেসফুল হয়েছে। তোমার ইভেন্ট এতটাই সাকসেসফুল হয়েছে যে আমাদের কোম্পানি স্পন্সর করে অনেক সুনাম অর্জন করেছে। থ্যাংক ইউ বাবা। বাবা, আমার না অনেক ভালো লাগছে। অলওয়েজই ট্রাই করি ভালো কিছু করার, যেন তুমি আমার প্রশংসা করো, বাট উল্টোটা হয়ে যায়। ফাইনালি আজকে লাইফে ফার্স্ট টাইম তুমি প্রশংসা করছো আমার। ইট ফিলস গ্রেট। ক্যান আই গেট আ হাগ বাবা? অবশ্য বাবা, আমি অলওয়েজ তোমার মতো হতে চাই, কিন্তু তুমি তো বেস্ট। বেস্ট হতে তো ইজি না, আর তো টাইম লাগবে, কিন্তু কথা দিচ্ছি একদিন আমি তোমার মতো হয়ে দেখাবো। ইনশাল্লাহ আল্লাহ তোমার এই নেক মনোবাসনা পূরণ করুন। আমাকে কি কেউ হাক করবে না নাকি? চাচু, আসো। খাবারগুলো তো খুব মজার। মনে হচ্ছে না এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের খাবার, মনে হচ্ছে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে। আচ্ছা, রাব্বা রাতের বেলা খাবে না কেন? এক কাজ করি, খাবার কিছু ফ্রিজে রেখে দিই, তাহলে তোর বাবা পরে খেয়ে নিবে। মা, এই কারিটা ট্রাই করো, এটা খুব মজার। মা, এইটা অসাধারণ, এটা ট্রাই না করলে তুমি মিস করবা।
সত্যি তো অনেক মজার। তুর্য, মাঝে মাঝে তুই এখান থেকে খাবার কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। ভাইয়া, খাবার নিয়ে মিথ্যা কথা কেন বলছো? মা, এগুলো কোনো রেস্টুরেন্টের খাবার না, এগুলো খালামুনি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। আর তুমি দেখে বুঝতেছো না ভাইয়া সবকিছু টিফিন বক্সে নিয়ে আসছে। আর এত মজার খাবার কেউ তুমি বুঝতেছো না যেটা খালামুনির হাতে রান্না? আচ্ছা, তুই মাকে বলতে গেলি কেন? আমি তো ভেবেছি মায়ের খাবার পছন্দ হয়েছে, মারা তো রাগ করবে না। তুই না অনেক সময় একটু বেশি বেশি করিস। মা কি করছো? মা কি করছো? ফেলে দেব। মা, ভাইয়া খালুজনের অফিসে চাকরি করে, তাহলে বাসায় যে খাবারগুলো আছে সবকিছু ফেলে দাও। তুই থামবি? তুই একটু থাম। মা, এই পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে থাকে। তুমি খাবারগুলো ফেলে দিয়ে এই খাবারের সাথে জুলুম করো না। তুমি না খেলে কোনো সমস্যা নেই, খেও না, কিন্তু খাবারগুলো ফেলে দিয়ে অপচয় করো না। মা, আমি তোমাকে অনুরোধ করছি। ঠিক আছে, এবারই শেষ। এর পরের বার যেন ওই বাড়ির কোনো খাবার আর এই বাড়িতে না আসে, কথাটা মনে রাখিস। আমি গেলাম নেই। ভাইয়া, মা আবরার ভাই আর খালুজনদের এত অপছন্দ করে কেন? আমার কাছে এর কোনো উত্তর নেই। আমি জানি মা ওদের পছন্দ করে না, আর ওদের নাম আর ওদের সম্পর্কে মার সামনে যত কম বলতে পারবি ততই ভালো। তারা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের জীবনে তাদের অবদান তো অনেক। মাইকে এমনটা করা ঠিক? তুই কি এখন মায়ের ভুল ধরবি? আস্তাগফিরুল্লাহ, আমি কিভাবে মায়ের ভুল ধরবো? সন্তান হয়ে কি মায়ের ভুল ধরা যায়? মা ভুল করে থাকলে সন্তানদের তা বলতে হয় না, আর ন্যায় বিচার করার জন্য তো আল্লাহ আছে। ভাগ্যিস মা খাবারটা ফেলেনি। হ্যাঁ, কারিটা কোথায়? কারিটা আসলে অনেক মজা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে লিমি, লিমি, উঠা! লিমি! বাবা, ডাক্তার বলেছে তোমার মাইনর স্ট্রোক হয়েছিল। বল, শুনতে পাবে তো, শুনতে পারলে ভেঙে পড়বে। ওদের কিছু বলিস না, কিচ্ছু না। 27 বছর ধরে তো বন্ধুদের সাথে আড্ডা দিলে, ঘুরলে, তোমার মর্জি মতো চললে, এখন থেকে একটু স্যাক্রিফাইস করা শিখতে হবে তো, নাকি? না আবরার, ইউ আর নট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না। আমার চোখে তুমি কি দেখতে পাও? তোমার চোখে আমার কি দেখা উচিত এরা?